আমার নাম ঈশান। একসময় আমি ছিলাম এক পথের শিশু, অনাথ, ক্ষুধার জ্বালায় জর্জরিত। যখন আশ্রয় পেলাম এক বিশাল বাড়িতে, ভেবেছিলাম শান্তি মিলবে, কিন্তু সেই বিলাসবহুল ছাদের নিচেও আমার জন্য সম্মান ছিল নিষিদ্ধ। প্রতিটি দিন কেটেছে অপমানে, অবহেলায়, আর সেই অপমানের আগুনে আমার ভেতরে জন্মেছিল এক অদম্য জেদ, এক প্রতিশোধের আকাঙ্ক্ষা। আর আমি ছিলাম সেই অচেনা জগতের এক চেনা মুখ, যে কিনা দেখেছিল এক নিষ্পাপ ছেলের চোখের অজ্ঞিত কষ্ট। তার অসহায়ত্ব আমাকে ছুঁয়ে গিয়েছিল। আমি জানতাম সে নির্দোষ, সে লড়তে চায়। হয়তো সেই দিনই অজান্তেই আমার জীবন তার সাথে বাধা পড়েছিল। যখন সে হারিয়ে গেল, আমার বিশ্বাস ছিল একদিন সে ফিরবেই, কিন্তু জানতাম না তার সেই ফেরা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হবে। আমি ফিরেছি আমার সেই অপমানের জবাব দিতে। যারা আমাকে দুলোর সাথে মিশিয়ে দিতে চেয়েছিল তাদের ক্ষমতা চূর্ণ করতে। আজ আমি আর সেই দুর্বল ঈশান নই। আমার প্রতিটি পদক্ষেপ এখন নির্ভুল। কিন্তু এই কঠিন পথে কি কেবল প্রতিশোধই আমার পাথে, নাকি ভালোবাসার এক নতুন অধ্যায় আমার জন্য অপেক্ষা করছে? তার ফেরা শুধু আমার বিশ্বাসকে নয়, আমার হৃদয়কেও ছুঁয়ে গেছে। কিন্তু এই পথ সহজ নয়। পুরনো শত্রুতা, নতুন বিপদ, সবকিছু মিলিয়ে আমাদের ভালোবাসার এক চরম পরীক্ষা। আমরা কি পারবো এই অন্ধকার পেরিয়ে আলোর পথে হাঁটতে? আমাদের গল্প কি পাবে এক সুখের পরিণতি? এক অনাথের উত্থান, এক রাজকন্যার বিশ্বাস, ভালোবাসা আর প্রতিশোধের এই শ্বাসরুদ্ধকর গল্পে সাক্ষী থাকুন এক অবিশ্বাস্য পরিণতির। গল্প শুরু 5 বছর পূর্বে ঢাকার গুলশানের এক বিলাসবহুল সংসদ সদস্যের বাড়িতে। আভিজাত্যের মাঝেও ঈশান নামের এক অভাবী ছেলের জীবনের শুরুটা ছিল ক্ষুধা আর বঞ্চনায় ভরা। বাবা মাকে হারিয়ে সে মন্ত্রীর বিশাল বাড়িতে কাজের ছেলে হিসেবে আশ্রয় পায়, কিন্তু এই আলিশান ছাদের নিচেও তার জন্য সম্মান ছিল দুর্লভ, যা মন্ত্রীর ছেলে জিশানের কর্কশ কথায় বারবার স্পষ্ট হয়ে উঠত। এই ঈশান, শুনতে পাচ্ছিস না? নাকি তোর কানে ছাই ঢোকানো? দেখছিস না খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে? জলদি নিয়ে আয়, তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছি। ঈশান ধীর পায়ে এগিয়ে আসে, প্লেট হাতে মাথা নিচু করে বলে, আসছে ভাইয়া। জিশান বিরক্ত হয়ে প্লেটের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, ভাইয়া? তোকে কে ভাইয়া বলতে বলেছে? হ্যাঁ, মনে রাখিস তুই এই বাড়ির চাকর, আর তোর এই চাকরের হাতে খাবার খেতে আমার গা ঘিন ঘিন করে, আমার রুচি নষ্ট হয়ে যায়। যা আমার সামনে থেকে, এক্ষুনি সর। আমার ক্ষুধা চলে যাচ্ছে তোর মুখ দেখে। ঈশান মাথা নিচু করে, প্লেটটা সাবধানে টেবিলে নামিয়ে রাখে। সরি ভাইয়া। জিশান টেবিলের ওপর জোরে আঘাত করে বলে, আর সরি? তোর এই সরি শুনতে শুনতে আমার কান পচে গেল। যা, আমার রুমটা পরিষ্কার কর, একদম ঝকঝকে চাই, কোনো ধুলোবালি যেন না থাকে। যদি বিন্দু মাত্র ময়লা দেখি, তাহলে আজ তোর কপালে কি আছে তা ভালো করেই জানিস। সারাদিন শুধু ভুল করে বেড়ায়। জিসানের এই ধরনের কথায় ঈশান অভ্যস্ত। প্রতিদিনের এই অপমান তার কিশোর মনে এক চাপা আগুন জ্বালিয়ে দেয়। সে মনে মনে পণ করে, একদিনই বঞ্চনার জবাব আমি দেবই, কিন্তু কিভাবে তা আমি জানি না। কেবল জানি এই অন্ধকার থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এই অসহ্য পরিবেশ থেকে মুক্তি পেতেই হবে আমাকে। মন্ত্রীর বাড়ির ড্রয়িং রুম। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কোলাহল বাড়ছে। সেই দিন মন্ত্রীর মেয়ে রাইসার বান্ধবী ফারিহার আসার কথা। ফারিহা পাশের এক প্রভাবশালী পরিবারের মেয়ে হলেও তার ব্যক্তিত্ব একদম আলাদা। সে সবার থেকে বেশ সহজ আর সরল। মন্ত্রীর মেয়ে রাইসার সাথে প্রায়ই সে এই বাড়িতে আসে। তার আসার উদ্দেশ্য হলো ঈশানকে দেখার। রাইসা উচ্চস্বরে দরজার দিকে তাকিয়ে বলে, ফারিহা, আয় আয়, কতদিন পর এলে। তোকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না। এবার আমরা অনেক আড্ডা দিব, মজা করব। ফারিহা হাসি মুখে রাইসাকে জড়িয়ে ধরে। আরে রাইসা, তুইও তো দেখা করিস না। কতবার বললাম আমার কাছে আয়, তুই তো আসিসই না। চল ভিতরে চল, তোর বাসার খাবারগুলো খুব মিস করি আমি।
দুই বান্ধবী ড্রয়িং রুমে এসে বসে। কিছুক্ষণ পর জিসান সেখানে আসে। সম্ভবত ফারিহাকে দেখানোর জন্যই তার আগমন। ঈশান তখন টেবিল মুছছে। তাকে স্বাভাবিকের চেয়েও বেশি মনমরা দেখাচ্ছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। জিসান ফারিহার দিকে তাকিয়ে ঈশানকে দেখিয়ে বলে, আরে ফারিহা, দেখেছিস আমাদের এই চাকরটা কেমন? সারাদিন ভুলভাল করে বেড়ায়, কোনো কাজ ঠিক মতো করতে পারে না। ওকে দিয়ে আর হবে না। ঈশান মাথা নিচু করে কাজ করে যাচ্ছে, কোনো জবাব দিচ্ছে না। তার মনে জমা হচ্ছে ক্ষোভ। জিসান একটু কাছে গিয়ে ঈশানের হাতের টি টেবিলের কাপটা জোরে টান দিয়ে ফেলে দেয়। অন্ধ নাকি তুই? দেখছিস না আমি কথা বলছি? আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি এটা সরা এখান থেকে। নাকি তোকে শিখিয়ে দিতে হবে কিভাবে কাজ করতে হয়? নাকি তুই বুঝিসই না কি করতে হবে? কাঁচ ভাঙার তীব্র শব্দে ড্রয়িং রুমের সবাই নীরব হয়ে যায়। একটা পিন পতন নীরবতা নেমে আসে। ফারিহা জিসানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় স্বরেই বলে, জিসান, এটা তুমি কি করেছো? ও তো ওর কাজই করছিল। এভাবে ওকে অপমান করার কি দরকার ছিল? জিসান ভ্রু কুচকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ফারিহা, তুমি ওর পক্ষ নিচ্ছ? ও শুধু একজন কাজের লোক, একজন সামান্য কাজের লোক। ওর জন্য তুমি আমার সাথে কথা বলছো? কাজের লোক কি মানুষ নয়? একজন মানুষ হিসেবে ওরও সম্মান পাওয়ার অধিকার আছে। তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। আর শোনো, এই কাজগুলো সরানোর দায়িত্ব তোমারও, কারণ তুমি এটা ফেলেছো। তুমি কেন ওকে কষ্ট দিচ্ছ? ফারিহার এই কথায় সবাই চমকে যায়, বিশেষ করে ঈশান। সে জীবনে কখনো দেখেনি কেউ তার জন্য এইভাবে দাঁড়িয়েছে। তার মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়, যা সে আগে কখনো অনুভব করেনি। ফারিহা নিজেই নিচু হয়ে কাচের টুকরোগুলো সরাতে যায়। ঈশান দ্রুত ফারিহার হাত ধরে। না আপা, আপনি হাত দেবেন না, লেগে যেতে পারে। আমি সরাচ্ছি, আপনার কষ্ট করতে হবে না। ফারিহা ঈশানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? সামান্য কাজ, তবুও ঠিক আছে। সাবধানে করো, নিজেকে ব্যথা দিও না। ঈশানের মনে হয় এই প্রথম কেউ তাকে একজন মানুষ হিসেবে দেখছে। এই ছোট্ট ঘটনাটি তার মনে ফারিহার জন্য এক বিশেষ জায়গা তৈরি করে দেয়। তার প্রতি ঈশানের মনে এক গভীর শ্রদ্ধা জন্মায়। ঘটনার কিছুক্ষণ পর ফারিহা ঈশানকে খুঁজতে বাগানের দিকে যায়। সে দেখেছিল ঈশান চুপচাপ একটা গাছের নিচে বসে আছে। তার চোখে এক অজানা কষ্ট আর হতাশা। ফারিহা বুঝতে পারছিল ঈশানের কথাগুলো ঈশানের মনে গভীর আঘাত করেছে। ফারিহা মৃদু স্বরে ঈশানের পেছনে এসে বলে, কি হয়েছে ঈশান? মন খারাপ? এখানে একা বসে আছো যে? ঈশান চমকে ওঠে। ফারিহাকে দেখে দ্রুত উঠে দাঁড়াতে যায়। আপা, আপনি এখানে? আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় চলে গেছেন। ফারিহা ঈশানের পাশে বসে পড়ে, তাকেও বসতে ইশারা করে। আরে বসো বসো, এখানে কেউ দেখবে না। তোমার সাথে কিছু কথা ছিল। তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। ঈশান সংকোচে বসে, হাতের একটা পুরনো বই লুকিয়ে রাখার চেষ্টা করে। বলুন আপা, আমি ঠিক আছি। ফারিহা ঈশানের হাতের দিকে তাকিয়ে আছে, যেখানে পুরনো বইটার কোণা দেখা যাচ্ছে। আমি জানি তুমি পড়াশোনা করছো। এই ভাঙাচোরা বইটা দেখে বুঝলাম। এটা কিসের বই? লুকিয়ে পড়ছো কেন? ঈশান লজ্জিত হয়ে বইটা বের করে বলে, হ্যাঁ আপা, একটু একটু চেষ্টা করি। রাতে সবাই ঘুমালে, যখন আমার কোনো কাজ থাকে না, তখন লুকিয়ে পড়ি। একটু অক্ষর জ্ঞান হয়েছে আর কি, স্বপ্ন দেখে একটু ভালো কিছু করার। ফারিহা আগ্রহ নিয়ে বইটা হাতে নিয়ে দেখে বলে, আর কি কি পড়ো? কোন ক্লাসে পড়ো এখন? তোমার তো অনেক কিছু জানার ইচ্ছে দেখছি। বর্তমান কোনো ক্লাসে পড়ি না আপা, শুধু এই পুরনো বইগুলো জোগাড় করে পড়ি। এটা একটা সাধারণ গল্পের বই, আর কোনোদিন ক্লাস করার সুযোগ হয়নি। ভাগ্য থাকলে হয়তো পারতাম। ফারিহা চোখে মায়া নিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে, ইস, এভাবে হয় নাকি? জানো ঈশান, পড়াশোনাটা খুব জরুরি। তোমার মতো ছেলে এভাবে পড়ে থাকবে, এটা আমি মানতে পারি না। তোমার ভিতরে যে মেধা আছে, সেটার বিকাশ হওয়া উচিত। ফারিহার কথায় ঈশান অবাক হয়। কেউ তার পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখাবে এটা সে কল্পনাও করেনি। ফারিহা তাকে সাহায্য করার জন্য একটা অপ্রত্যাশিত প্রস্তাব দেয়। ফারিহা উচ্ছ্বসিত হয়ে ঈশানের কাঁধে হাত রেখে বলে, শোনো, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কাছে অনেক বই আছে, যেগুলো আমার আর দরকার হয় না। সেগুলো তুমি নিতে পারো।
আর আমার একজন টিচার আছেন, তিনি খুব ভালো পড়ান। আমি তার সাথে কথা বলতে পারি যাতে তিনি তোমাকে সাহায্য করেন। এতে তোমার কোনো সমস্যা হবে না, তুমি শুধু হ্যাঁ বলো। ঈশান বিস্মিত হয়ে ফারিহার দিকে তাকিয়ে বলে, আমাকে? কিন্তু আপা, আমি তো কাজের ছেলে, আমার জন্য কেন আপনি এত কিছু করবেন? কোনো কিন্তু না, তুমি কাজের ছেলে হতে পারো, কিন্তু তুমি একজন মানুষ, তোমার মেধা আছে, স্বপ্ন আছে। যদি তুমি চাও আমি সব ব্যবস্থা করে দিতে পারি। তুমি শুধু হ্যাঁ বলো, নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য চেষ্টা করো। আর কতদিন এভাবে লোকের কাজ করবে বলো? আমি জানি না আপা। ঠিক আছে শোনো, আমি রাত 10টায় আসবো, তুমি এখানেই থেকো, কেমন? ফারিহার এই প্রস্তাবে ঈশানের মনে এক আলোর রেখা দেখা যায়। সে বিশ্বাস করতে পারে না কেউ তার জন্য এতটা ভাবছে। এই মুহূর্তে তার মনে হলো পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে যারা অন্যের কষ্ট বোঝে। সেদিন রাতে ঈশান ছাদে বসে আছে। আজ সে ঘুমাতে পারেনি। ফারিহার প্রস্তাবটা তার কানে বারবার বাজছিল। জীবনে এই প্রথমবার সে অনুভব করলো তারও স্বপ্ন দেখার অধিকার আছে। আকাশের দিকে তাকিয়ে সে নিজের ভবিষ্যৎ ভাবতে থাকে। তার চোখে ভেসে ওঠে এক নতুন দিনের ছবি। ফারিয়া আপা, উনি আমাকে এতটা ভরসা করছেন, আমি কি পারবো? আমাকে সত্যি যোগ্যতা আছে? এতদিন তো শুধু অপমানই পেয়েছি। আমার মতো একটা কাজের ছেলে কি পারবে বড় কিছু করতে? কিছুক্ষণ ইতস্তত করার পর ঈশানের মনে জেদ চেপে বসে। সে ঠিক করে ফারিহার এই বিশ্বাস সে ভাঙতে দেবে না। সে এই সুযোগ কাজে লাগাবে, নিজেকে প্রমাণ করবে। আর না এই অপমান। এই জীবনের প্রতিটি মুহূর্তে আমি বঞ্চনা দেখেছি। এই সমাজের চোখে আমি সবসময় ছোট হয়ে দেখেছি। কিন্তু ফারিয়া আপা আমাকে একটা পথ দেখাচ্ছেন। আমাকে পারতেই হবে, আমাকে নিজেকে বলতে দিতেই হবে, জিসান ভাইয়ার সব অপমানের জবাব দিতেই হবে। ঈশানের মনে ফারিহার প্রতি এক নতুন অনুভূতি জন্মায়। শুধু সহানুভূতি নয়, এক অজানা আকর্ষণ, এক গভীর সম্মান। সে ফারিহার মুখটা কল্পনা করে, তার হাসিটা মনে করে। ফারিহার প্রতি তার এই অনুভূতি যেন এক নতুন স্বপ্নের জন্ম দেয়। ফারিয়া আপা, আপনি শুধু আমার পড়াশোনার পথই খুলে দিলেন না, আমার মনেও এক নতুন আশা জাগালেন। আপনাকে আমি ভুলব না, আপনার এই সাহায্য আমি কোনোদিনও ভুলব না। আপনার এই বিশ্বাসই আমাকে এগিয়ে নিয়ে যাবে। সেই রাতের আকাশ, সেই তারাদের ঝলমলে আলো, আর ফারিহার সেই অনুভূতির প্রস্তাব, সব মিলিয়ে ঈশানের মনে নতুন স্বপ্নের বীজ বপিত হয়। সে প্রতিজ্ঞা করে একদিন সে শুধু নিজেকে প্রতিষ্ঠিত করবে না, যারা তাকে অপমান করেছে তাদেরও ভুল প্রমাণ করবে। আর এই যাত্রায় ফারিহা থাকবে তার হৃদয়ের খুব কাছাকাছি, এক অদৃশ্য প্রেরণা হয়ে। ফারিহা সেই রাতেই 10টায় চুপচাপে ঈশানকে পড়াশোনার জন্য বইপত্র আর খাতা কলম জোগাড় করে দেয়। সে জানে এই বাড়িতে সবার নজর এড়িয়ে তাকে কাজটা করতে হবে। ফারিহা মৃদু স্বরে বইগুলো ঈশানের হাতে দিতে দিতে বলে, ঈশান, এগুলো রাখো, দেখবে তোমার অনেক কাজে আসবে। এগুলো আমার পুরনো বই, তবে খুব যত্নে রাখা ছিল। আর এই খাতা কলমগুলো দিয়ে অনুশীলন করবে, কোনো দ্বিধা করো না, আমি তোমার পাশে আছি। ঈশান বইগুলো হাতে নিয়ে নিচু স্বরে বলে, আপা, আপনি আমার জন্য এত কষ্ট করছেন, আমি জানি না কি বলবো। ফারিহা ঈশানের চোখে চোখ রেখে হাসি মুখে বলে, কষ্ট কিসের? তুমি তো পড়াশোনা করতে চাও, তাই না? জ্ঞান অর্জনের চেষ্টা করাটা কি খারাপ কিছু? তোমার মধ্যে শেখার আগ্রহ আছে, এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। এটা আমার কোনো কষ্ট নয়, বরং আমার ভালো লাগছে যে আমি তোমাকে সাহায্য করতে পারছি। ঈশান বইগুলোর দিকে তাকিয়ে তারপর ফারিহার দিকে ফিরে বলে, কিন্তু যদি কেউ দেখে ফেলে, জিসান ভাইয়া যদি জানতে পারে, তাহলে তো আমাকে আর এই বাড়িতে থাকতে দেবে না। ফারিহা আলতো করে ঈশানের হাত ধরে বলে, ভয় পেও না ঈশান, আমি সব ব্যবস্থা করে দিব, কেউ জানতে পারবে না। তুমি শুধু নিজের মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো, তোমার স্বপ্নটা পূরণ করো, আর আমাকে বিশ্বাস করো। ফারিহার এই আন্তরিকতা ঈশানকে মুগ্ধ করে। তার স্পর্শে ঈশানের মনে এক অদ্ভুত শিহরণ জাগে। দ্বিধা সত্ত্বেও ফারিহার প্রতি তার মনে এক গভীর শ্রদ্ধা ও আকর্ষণ জন্মায়। সে ফারিহাকে আর চোখে দেখতে শুরু করে। তার প্রতিটি নড়াচড়া যেন ঈশানের চোখে ধরা পড়ে। ঈশান মনে মনে বলে, এই মেয়েটা কেন আমার জন্য এত কিছু করছে? আমি তো শুধু একজন সাধারণ কাজের ছেলে, তবুও ওর মুখের দিকে তাকালেই কেমন যেন একটা শান্তি লাগে। ওর হাসিটা যেন সব কষ্ট ভুলিয়ে দেয়।
ওর চোখ দুটো যেন আমাকে সাহস যোগায়। আমি আগে কখনো এমন কাউকে দেখিনি। ফারিহা ঈশানের দিকে তাকিয়ে একটু হেসে বলে, কি ভাবছো এত? হুম হুম, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি আছি। হ্যাঁ আপা, করব। কথা দিচ্ছি আমি আপনাকে নিরাশ করব না। সেই মুহূর্ত থেকে ঈশানের পৃথিবীটা যেন একটু একটু করে পাল্টে যেতে থাকে। ফারিহা শুধু তার শিক্ষিকা নয়, তার গোপন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। 2 দিন পর মন্ত্রীর বাড়ির পেছনে সেই বাগান, দিনের বেলা। পড়াশোনার সূত্রে ঈশান ও ফারিহার মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। ফারিহা যখনই মন্ত্রীর বাড়িতে আসে ঈশানকে নানা অজুহাতে ডেকে কথা বলে। তাদের মিষ্টি খুনসুটি বাড়তে থাকে, যা দুজনের কাছে বেশ উপভোগ্য। ফারিহা ঈশানের দিকে এগিয়ে আসে, হাতে একটা গল্পের বই। এই যে কাজের ছেলে সাহেব, এই বাগানে আমার আর রাইসার কয়েকটা গোলাপ গাছ আছে। তুমি নাকি আজ আমাদের গাছে জল দাওনি? আমার গোলাপ গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। ঈশান হাসি মুখে গাছের দিকে তাকিয়ে বলে, কই আপা, আমি তো এখনই জল দিলাম, দেখুন পাতাগুলো কেমন চকচক করছে। মনে হয় আপনার চোখে আজ ধুলো পড়েছে। ফারিহা ভ্রু কুচকে বলে, হয়েছে হয়েছে, বেশি পাকা হয়েও না। ওসব এমনি এমনি বললাম। আমার বাড়িতে কি গোলাপ ফুলের গাছের অভাব আছে নাকি? তোমার জন্যই তো আমি এখানে আসি। আচ্ছা শোনো, এই বইটা পড়েছো তুমি? এটা একটা খুব সুন্দর প্রেমের গল্পের বই। প্রেমের গল্প আমাকে? ফারিহা মৃদু হেসে বলে, কেন, তুমি কি প্রেমের গল্প পড়তে পারো না নাকি? নাকি তুমি জীবনে কখনো প্রেম করবে না বলে ঠিক করেছো? নাকি প্রেম তোমার জন্য নিষিদ্ধ? হুম হুম। ঈশান মাথা চুলকে বলে, আরে না আপা, তা কেন? আসলে আমার তো এমন গল্প পড়ার সুযোগ হয়নি, সবসময় কাজ আর কাজের চিন্তা। ফারিহা বইটা ঈশানের দিকে এগিয়ে দিয়ে বলে, তাহলে নাও, এটা পড়ো, দেখবে কেমন ভালো লাগবে। আর পড়ে আমাকে বলবে গল্পের নায়িকা আর নায়কের মধ্যে কার চরিত্র তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ঈশান বইটা হাতে নিয়ে বলে, আচ্ছা আপা, আমি পড়বো, কিন্তু যদি আমার খারাপ লাগে? আরে বাবা, লাগবে লাগবে, আমার কি, তখন বলবো তোমার রুচি খারাপ, ব্যাস। আপনার কথা শুনে মনে হচ্ছে আমি আপনার একজন সেরা ছাত্র। আচ্ছা, আপনি কিভাবে এই বইগুলো এনে দেন? সেটা আমার ব্যাপার। তুমি শুধু যখনই সুযোগ পাবে তখনই একটু একটু করে পড়বে। আর হ্যাঁ, মাঝে মাঝে আমার কাছে গল্প শোনাবে, দেখবে তোমার পড়া হয়ে যাবে আর আমারও সময় কাটবে। আর প্রেমের গল্পগুলো একটু বেশি মন দিয়ে পড়বে, কেমন? আচ্ছা আপা, আপনি যখন বলছেন তখন তো পড়তেই হবে। তাদের এই খুনসুটি ক্রমশ বাড়তে থাকে। জিসানের অনুপস্থিতিতে তারা একে অপরের সঙ্গ উপভোগ করে। তাদের হাসি ঠাট্টা যেন এক নতুন সুর সৃষ্টি করে মন্ত্রীর বাগানে। পরের দিন সকালে মন্ত্রীর বাড়ির বারান্দা, জিসান ফোনে কথা বলছে। জিসান, মন্ত্রীর দাম্ভিক ছেলে, এই পরিবর্তনগুলো লক্ষ্য করে। ঈশান আর ফারিহার ঘনিষ্ঠতা তার চোখে পড়ে। তার মনে সন্দেহ জাগে। সে ফারিহাকে বেশ পছন্দ করে, আর ফারিহার এই কাজের ছেলের সাথে মেলামেশা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। জিসান ফোনে কথা বলতে বলতে ঈশান ও ফারিহাকে লক্ষ্য করে বলে, আরে দোস্ত, জানিস তো এই ঈশানটা আজকাল বেশি বাড়াবাড়ি করছে। ফারিহার সাথে ওর খুব ভাব দেখা যাচ্ছে। আমার একদম ভালো লাগছে না। ফারিহা আমার পছন্দের মেয়ে। ফোন রেখে দেয় জিসান। এরপর ঈশানের দিকে রাগত চোখে তাকিয়ে এগিয়ে আসে, কর্কশ্বরে বলে, এই ঈশান, কি হচ্ছে এসব? ফারিহার সাথে তোর এত কিসের কথা? তুই কি তোর সীমা ভুলে যাচ্ছিস? ঈশান মাথা নিচু করে বলে, না ভাইয়া, আমি তো শুধু ওনার একটা বই ফেলে দিয়েছিলাম, সেটাই ফেরত দিচ্ছিলাম। ওই ফেরত দিচ্ছিলি? আমি কি তোর কথাবার্তা শুনছি না নাকি? আমি সব দেখি, সব বুঝি। তুই কি মনে করিস আমি বোকা? ফারিহার সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবি না। ও আমার পছন্দের মেয়ে। ওর দিকে যদি দ্বিতীয়বার চোখ তুলে তাকাস, তাহলে কিন্তু তোর কপালে কি আছে তা কল্পনাও করতে পারবি না। ফারিহা জিসানের দিকে এগিয়ে এসে রাগত স্বরে বলে, জিসান, তুমি কি বলছো এসব? ও তো আমাকে বইটা দিচ্ছিল। আর তাছাড়া আমি কার সাথে কথা বলবো, কার সাথে মিশবো, সেটা আমার ব্যাপার, তোমার নয়। ফারিহা, তুই জানিস না ও কেমন ছেলে? ও একজন সামান্য চাকর। তুই ওর সাথে মিশলে তোর সম্মান নষ্ট হবে। ফারিহা ঠোঁট কামড়ে বলে, ওর সম্মান নিয়ে তোমার ভাবতে হবে না।
তুমি তোমার কাজ করো। আর শোনো, তুমি যদি আবার ওকে কিছু বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রাখবে। জিসান রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। তার চোখে ঈর্ষা আর ক্রোধ স্পষ্ট। ঈশান ফারিহার এমন প্রতিবাদ দেখে অবাক হয়, কিন্তু তার মনে এক অজানা ভয় কাজ করে। জিসান তাকে কখনোই সহ্য করতে পারবে না। ঈশান সারা দিন কাজ করার পর গভীর রাতে ঈশান ছাদে একা বসে আছে। জিসানের কথাগুলো ঈশানের কানে বাজতে থাকে, কিন্তু তার মন কেবল ফারিহার কথাই ভাবে। সে বুঝতে পারে ফারিহার প্রতি তার আকর্ষণ শুধু সহানুভূতি নয়, এক গভীর ভালো লাগা দানার বাঁধছে। ফারিহাকে এক মুহূর্ত না দেখলে তার ভেতরটা যেন অস্থির হয়ে ওঠে এখন। ফারিয়া আপা, আপনি কেন আমার জন্য এত চিন্তা করেন? কেন আমার জন্য জিসান ভাইয়ের সাথে ঝগড়া করেন? আপনার এই সাহস, আপনার এই দয়া আমাকে বারবার আপনার দিকে টেনে নিচ্ছে। ঈশান অনুভব করে ফারিহার অনুপস্থিতি তাকে পীড়া দেয়। যখন ফারিহা মন্ত্রীর বাড়িতে থাকে না, তখন ঈশানের সময়গুলো যেন ফ্যাকাশে লাগে। ফারিহার হাসি মুখ, তার কথা বলার ভঙ্গি, তার সহানুভূতির দৃষ্টি, সব কিছুই ঈশানকে অস্থির করে তোলে। ওর সাথে কথা বললে মনে হয় যেন সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। ওর হাসিটা দেখলে মনে হয় যেন ওর পৃথিবীতে আর কোনো কষ্ট নেই। ও পাশে না থাকলে মনে হয় যেন বুকটা খালি খালি লাগে। এটা কি শুধু ভালো লাগা, নাকি নাকি এটা ভালোবাসা? ঈশান আকাশের তারাদের দিকে তাকিয়ে ফারিহার ছবি আঁকে। সে বুঝতে পারে ফারিহা তার জীবনে শুধু একজন ত্রাণকর্তা নয়, তার মনের গহীনে এক নতুন অনুভূতির জন্মদাতা। তার স্বপ্নগুলো এখন শুধু নিজেকে প্রতিষ্ঠিত করার নয়, বরং ফারিহার সাথে এক সুন্দর ভবিষ্যতেরও। যদি একদিন আমি ওকে বলতে পারতাম আমি ওকে কতটা পছন্দ করি, যদি আমি ওর পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করতে পারতাম। ফারিয়া আপা, আপনি জানেন না আপনি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ফারিহার প্রতি ঈশানের অনুভূতিগুলো ক্রমশ আরও গভীর হতে থাকে। সে জানে না এই অনুভূতির পরিণতি কী হবে, কিন্তু সে এই স্বপ্নের মধ্যে ডুবে থাকতে চায়। এই অসম্ভব ভালোবাসার বীজ তার মনে প্রথিতও হয়, যা হয়তো একদিন মহিরুহে পরিণত হবে। এখন দর্শকদের মনে কিছু প্রশ্ন আসতে পারে যে ফারিহা সবসময় এখানে থাকে কেন, আর জিসান তাকে পছন্দ করে ওইভাবে বলার পরও ফারিহা কিছু বলল না কেন? উত্তর হলো, এগুলো অনেক আগে থেকেই চলে আসছে। ফারিহা তাকে এর আগেও অনেকবার বলেছে যে সে পছন্দ করে না। মন্ত্রীর বাড়ি আর ফারিহার বাড়ি একদম খুব কাছাকাছি, তারা প্রতিবেশী হয়। 2 সপ্তাহ কেটে যায়। মন্ত্রীর বাড়ির পেছনের দিকের একটি পুরনো অব্যাহত স্টোর রুম। গভীর রাত, বাইরে নিস্তব্ধতা। রাতের আধার ঘনিয়ে আসে। মন্ত্রীর বিশাল বাড়ির সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক গোপন পাঠশালা বসে এই স্টোর রুমে। ফারিহা চুপি চুপি আসে ঈশানকে পড়াশোনায় সাহায্য করতে। তাদের এই গোপন সাক্ষাৎ প্রতিদিনের এক রুটিন হয়ে গেছে। এখানে শুধু বইয়ের পাতায় নয়, দুজনের হৃদয়েও নতুন অধ্যায় লেখা হয়। ঈশান, আজ আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এটা একটু কঠিন, কিন্তু আমি জানি তুমি পারবে। মন দিয়ে শোনো, কেমন? ঈশান আগ্রহ নিয়ে ফারিহার মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আপা, বলুন। আমি তো আপনার কথা শোনার জন্য অপেক্ষা করি। দিনে তো সুযোগ পাই না আপনার সাথে কথা বলার, রাতে এই সময়টুকু আমার কাছে অনেক মূল্যবান। ফারিহা মৃদু হেসে বলে, উফ, বেশি কথা বলছো আজকাল তুমি। মনোযোগ দাও। এই যে এখানে দেখো, এই সূত্রটা এভাবে কাজ করে। ফারিহা যখন সূত্র বোঝাচ্ছিল, তার লম্বা চুলগুলো ঈশানের হাতের ওপর পড়ে। ঈশান আলতো করে চুলগুলো সরিয়ে দেয়। তাদের চোখাচোখি হয়, আর সেই নীরব মুহূর্তে এক মিষ্টি রোম্যান্টিক অনুভূতি ছড়িয়ে পড়ে। ঈশান ফারিহার দিকে তাকিয়ে কণ্ঠস্বরে গভীরতা এনে বলে, ফারিয়া আপা, আপনার হাতে এই ছোটোখাটো দাগগুলো কিসের? ফারিহা নিজের হাতের দিকে তাকিয়ে একটু হাসে, বলে, ও, এগুলো এগুলো তো তেমন কিছু না। তুমি এসবের উপর খেয়াল করো কেন? খেয়াল করতে হয় আপা, আপনার সব কিছু তো খেয়াল করি আমি। আপনি যখন আমাকে শিখিয়ে দেন, তখন আপনার প্রতিটি নাড়াচড়া, আপনার প্রতিটি কথা, এমনকি আপনার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত আমি শুনতে পাই। ফারিহা লজ্জিত হয়ে কিন্তু মুখে হাসি নিয়ে বলে, আচ্ছা বাবা, হয়েছে। পড়াশোনার দিকে মন দাও। এভাবে তাকিয়ে আছো যে মনে হচ্ছে যেন প্রথমবার কোনো মেয়ে দেখেছো। সত্যিই তো, আপনি তো আমার প্রথম দেখায় সত্যিকারের সুন্দর মানুষ। ফারিহা একটু কাছে সরে এসে কপট রাগ দেখিয়ে বলে, শোনো ঈশান, এমন কথা বললে কিন্তু আমি আর তোমাকে পড়াতে আসবো না। মনোযোগ নষ্ট করছো আমার। আচ্ছা আচ্ছা, সরি আপা, আর বলবো না। কিন্তু আপনি রাগ করলে আপনাকে আরও বেশি সুন্দর লাগে, এটা কি জানেন?
ফারিহা ঈশানের কথাই হেসে ফেলে। তাদের এই ছোটোখাটো খুনসুটি আর হাসি ঠাট্টা তাদের গোপন পাঠশালাকে আরও মিষ্টি করে তোলে। তারা ভুলে যায় তাদের চারপাশের জগতের সব ভেদাভেদ। এই স্বল্প সময়ের জন্য তারা যেন নিজেরা এক আলাদা পৃথিবীতেই চলে যায়। জিশান, ঈশান আর ফারিহার এই গোপন সম্পর্কের ব্যাপারে সন্দেহ করতে শুরু করে। সে লক্ষ্য করে ফারিহা রাতে প্রায় চুপিসারে বাড়ির পেছন দিকে যায়। তার মনে এক তীব্র ঈর্ষা আর রাগ জন্মায়। ফারিহাকে সে নিজের বলে ভাবে আর ঈশানকে তার পথ থেকে সরাতে চায়। জিসান ফোনে তার বন্ধু রেজার সাথে কথা বলতে বলতে রাগে দাঁত কিরমির করছে। শোন রেজা, আমি নিশ্চিত ওই চাকরটা আর ফারিহার মধ্যে কিছু একটা চলছে। আমি প্রতিদিন রাতে ফারিহাকে দেখছি পেছনের দিকে রেস্টুরেন্ট রুমের কাছে যেতে, আর ওই চাকরটা কেমন যেন উধাও হয়ে যায়। ধুর বাবা, তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? হরিয়া আপা আর ওই কাজের ছেলের মধ্যে কি থাকতে পারে? তুই শুধু শুধু সন্দেহ করছিস। সন্দেহ করছি না, আমি নিজের চোখে দেখেছি। আর আমার মনে হচ্ছে ওরা ভেতরে পড়াশোনা করার নাম করে অন্য কিছু করছে। ফারিহা আমার পছন্দের মেয়ে, আর ওই নিজ একজন কাজের ছেলে। ওকে আমি কিছুতেই ফারিহার আশেপাশে ঘেঁচতে দেব না। ও যদি আমার ফারিহার দিকে চোখ তুলে তাকায়, তাহলে ওর চোখ তুলে ফেলবো আমি, আর ওর জীবন শেষ করে দিব আমি। তাহলে কি করবি? সরাসরি ধরবি নাকি? না, সরাসরি ধরলে ফারিহা আমার উপর রাগ করবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে ওই হারামজাদা কাজের ছেলেটা চিরদিনের জন্য এই বাড়ি থেকে দূর হয়ে যায়। এমনভাবে ওকে ফাঁসাতে হবে যেন ও কারো কাছে মুখ দেখাতে না পারে। ওর সমস্ত সম্মান যেন ধুলে মিশে যায়, আর ফারিহা যেন ওর আসল রূপটা দেখতে পায়। কোনো পরিকল্পনা করছিস? জিসান ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে মাথায়। এমন এক পরিকল্পনা যেখানে ও চাইলেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। ওর জীবন নরক বানিয়ে দেব, আর ফারিহা চিরদিনের জন্য আমার হবে। জিসানের চোখে মুখে এক ভয়ঙ্কর প্রতিহিংসার আগুন জ্বলছে। সে জানে না তার এই জঘন্য পরিকল্পনা ঈশানকে কতটা আঘাত করবে। সে শুধু জানে ফারিহাকে নিজের করে পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। ঈশানকে সহজে এই বাড়ি থেকে বের করা মুশকিল, কারণ জিসানের বাবা ঈশানকে অনেক ভালোবাসেন। জিসানের শয়তানি বুদ্ধি যেন এক নতুন খেলা শুরু করে। মন্ত্রীর বাড়ির এক কর্মী রহিম চাচার চিকিৎসা বাবদ কিছু জরুরি সরকারি অনুমোদন করা হয়েছিল, যা আজ সকালে তাকে হস্তান্তর করার কথা ছিল। এই অর্থ এসেছিল মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে, কিন্তু এর সঙ্গে রাষ্ট্রের সম্মানও জড়িত ছিল। জিসান এই সুযোগটিকেই কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। মন্ত্রী নাস্তার টেবিলে বসে মুখে হাসি নিয়ে বলেন, রহিম চাচা, এই নিন আপনার অনুদানের চেক। আপনার চিকিৎসার জন্য এটা খুব জরুরি ছিল। আশা করি দ্রুত সুস্থ উঠবেন। রহিম চাচার চোখে জল কৃতজ্ঞ কণ্ঠে বলেন, স্যার, আপনি আমার জন্য যা করলেন তা কোনোদিনও ভুলব না। আল্লাহ আপনার মঙ্গল করুন। আমার মতো একজন সাধারণ মানুষের জন্য এত কিছু কেউ করে না। জিসান আকস্মাৎ টেবিলের উপর রাখা মন্ত্রীর ব্যক্তিগত ডায়েরির দিকে তাকিয়ে চমকে ওঠার ভান করে। বাবা, এটা কি? আপনার ব্যক্তিগত ডায়েরিটা এখানে কেন? আর এর ভেতরে এটা কি? জিসান মন্ত্রীর ডায়েরি থেকে একটি হাতে লেখা কাগজ বের করে। সে কাগজে অস্পষ্টভাবে লেখা ছিল কিছু ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং রহিম চাচার নামের পাশে কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের হিসেব, যা দেখে মনে হচ্ছে ঈশান সেই টাকাগুলো আত্মসাৎ করেছে। আসলে জিসান অত্যন্ত সতর্কতার সাথে পূর্ব রাতে ঈশানের হাতের লেখা নকল করে এই কাগজটি ডায়েরিতে ঢুকিয়ে রেখেছিল। মন্ত্রী ডায়েরির দিকে ঝুঁকে ভ্রুকুচকে বলে, এটা কি বলছিস জিসান? এটা তো আমার ডায়েরি, আর এই হাতের লেখা এটা তো ঈশানের হাতের লেখার মতো লাগছে। জিসান দৃঢ় কণ্ঠে কাগজটি সবার সামনে তুলে ধরে। দেখো বাবা, এখানে রহিম চাচার চিকিৎসার জন্য বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তরের কথা লেখা আছে, আর তার নিচে লেখা কাজ সম্পন্ন। এটা কি সম্ভব? রহিম চাচার এত টাকা পাওয়ার কথা নয়, আর এই অ্যাকাউন্টও আছে না, আর এই লেখা ঈশানের হাতের লেখার মতোই। ঈশান পাশে দাঁড়িয়েছিল, আশ্চর্য হয়ে কাঁপতে কাঁপতে বলে, না, এটা আমি লিখিনি। আমি কেন এমন কাজ করব? আমি তো কখনো কাউকে ঠকাইনি। রহিম চাচার টাকা আমি কেন নেব? ফারিহাও বলে ওঠে, এটা মিথ্যা। ঈশান এমন কাজ করতেই পারে না।
ও এত সৎ ছেলে, ও কেন এই ধরনের জালিয়াতি করবে? জিসান নির্মম হাসি মুখে নিয়ে বলে, ও তো তোমার কাছে সৎ ফারিহা, কিন্তু সবার কাছেও কি তাই? ও তো মন্ত্রীর বাড়িতে কাজের ছেলে হিসেবে থাকে, কিন্তু গোপনে মন্ত্রীর সুনাম নষ্ট করছে, এমনকি সরকারি তহবিল আত্মসাতের চেষ্টা করছে। এটা শুধু অর্থ আত্মসাৎ নয় বাবা, এটা আপনার রাজনৈতিক সুনাম নষ্ট করার ষড়যন্ত্র। এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে, আর ঈশান ওদের হাতের পুতুল। মন্ত্রীর মুখ কালো করে রাগে কাঁপতে কাঁপতে বলে, ঈশান, তুই আমার বিশ্বাস ভাঙলি। তোকে আমি আমার ছেলের মতো ভালোবাসতাম, আর তুই কি করলি? তুই শুধু একজন চোর নয়, তুই একজন প্রতারক। আমার রাজনৈতিক জীবনে খেলা সাহস তোর হলো কি করে? কে তোকে এই কাজ করতে বলেছে? কার হয়ে তুই এই জালিয়াতি করছিস? ঈশান কান্না ভেজা চোখে হতাশায় বলে, বিশ্বাস করুন স্যার, আমি নির্দোষ। আমি এমন কিছু করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি রহিম চাচার টাকা কেন নেব? আমি তো শুধু কাজ করি। ফারিহা আর্তনাদ করে বলে, আঙ্কেল, জিসান, তোমরা কি করছো? ঈশান কেন এমন করবে? জিসান, তুমি নিশ্চয়ই কিছু করেছো। তুমি ওকে ফাঁসানোর চেষ্টা করছো। জিসান ঠোঁট বাঁকিয়ে মন্ত্রীকে উদ্দেশ্য করে বলে, দেখো বাবা, ফারিহা ওর পক্ষ নিচ্ছে, কারণ ও ফারিয়াকে মিথ্যা গল্প শুনিয়ে প্রভাবিত করেছে। কিন্তু প্রমাণ তো আমাদের চোখের সামনে। এই হাতে লেখা নোট, এই অ্যাকাউন্ট নাম্বার, সব কিছুর সাথে ও জড়িত। ওকে এক্ষুনি পুলিশে দেওয়া উচিত। মন্ত্রীর বাড়ির সবাই বিশ্বাস করতে শুরু করে যে ঈশান শুধু টাকা আত্মসাৎ করেনি, মন্ত্রীর সুনাম নষ্ট করার জন্য সে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত। রহিম চাচা পর্যন্ত ঈশানের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকান। ঈশানের সমস্ত আত্মবিশ্বাস ভেঙে যায়। সে শুধু নীরব চোখেই ফারিহার দিকে তাকিয়ে থাকে। মন্ত্রীর বাড়ির প্রবেশপথ। বিকেলবেলা, আকাশ মেঘলা। প্রমাণের অভাবে এবং জিসানের সুচতুর পরিকল্পনা ঈশানকে মন্ত্রীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার শত অনুরোধ, শত কাকুতি মিনতি কোনো কাজে আসে না। তার নিরাপরাধের কথা কেউ বিশ্বাস করে না। মন্ত্রী কঠিন স্বরে, আর এক মুহূর্ত তুই আমার বাড়িতে থাকবি না ঈশান। আমি তোকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আমার বিশ্বাস ভেঙেছিস। এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনোদিন এই মুখ আমাকে দেখাবি না। ঈশান কান্না ভেজা চোখে মন্ত্রীর দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন স্যার, আমি কিছুই করিনি। আমি নিরাপরাধ। আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমাকে তাড়িয়ে দেবেন না। জিসান ঠোঁট বাঁকিয়ে বলে, শোনো বাবা, ওর অভিনয় দেখা বন্ধ করো। এই ধরনের ছেলেগুলো এমনই হয়, নাটক করে সবার মন জেতার চেষ্টা করে। ফারিহা আর্তনাদ করে বলে, আঙ্কেল, জিসান, তোমরা কি করছো? ওকে কেন তাড়িয়ে দিচ্ছ? ও তো নির্দোষ। আমি জানি ও নির্দোষ। মন্ত্রীর স্ত্রী ফারিহার হাত ধরে টেনে, ফারিহা, তুমি চুপ করো। ওর জন্য এত কথা বলার দরকার নেই। কাজের ছেলেটা খারাপ কাজ করেছে, তার শাস্তি পাবে। ফারিহা কিছুতেই ঈশানকে আটকাতে পারে না। তার শত চেষ্টা ব্যর্থ হয়। সে অসহায়ভাবে ঈশানের চলে যাওয়া দেখে। তার চোখে জল টলমল করে। ঈশান দরজার দিকে হেঁটে যেতে যেতে শেষবারের মতো ফারিহার দিকে তাকায়। ফারিয়া আপা। ফারিহা কাপা গলায় হাত বাড়িয়ে বলে, ঈশান। ঈশান যাওয়ার আগে ফারিহার চোখের দিকে তাকিয়ে এক কঠিন সংকল্প নেয়। তার চোখে জল থাকলেও সেই চোখের গভীরে দেখা যায় এক তীব্র প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞা করে, একদিন আমি এই অপমানের জবাব দেব, আর ফারিয়ার সামনে সম্মানে ফিরে আসব। ফারিয়া আমার জন্য যে কষ্ট পেয়েছে তার মূল্য আমি ফিরিয়ে দেব। সে মন্ত্রীর বাড়ি ছেড়ে বেরিয়ে যায় অজানা এক ভবিষ্যতের পথে। মন্ত্রীর বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর ঈশান দিশেহারা হয়ে পড়ে। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। এক অজানা গন্তব্যে ছুটে চলে সে। শহরের এক কোণে এক বস্তির ছোট্ট ভাঙা ঘরে আশ্রয় নেয়। তার মনে তখনও বাজছে সেই মিথ্যা অপবাদের সুর, সেই তীব্র অপমান। আমি এমন কেন করলাম? না, আমি তো কিছু করিনি। তবু কেন ওরা আমাকে দেশদ্রোহী বলল? কেন আমার সাথে এমন হলো? আমার জীবনটা কি এতই মূল্যহীন? সব শেষ হয়ে গেল। কি করবো এখন? দিন যায়, সপ্তাহ গড়ায়। ঈশান ছোটোখাটো কাজ করে জীবন ধারণ করে। কখনো চায়ের দোকানে কর্মচারী, কখনো রিক্সা পুলস। তার মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রতিটা দিন, প্রতিটা রাত তার মনে করিয়ে দেয় জিসানের শয়তানি হাসি আর মন্ত্রীর ঘৃণা ভরা চোখ। আমি কেন মন হলাম? কেন আমি এত দুর্বল? কেন ওদের জবাব দিতে পারলাম না? জিসান, তুই আমার জীবনটা শেষ করে দিলি। আমাকে দেশদ্রোহী বানালি। আমি তো তোকে ছাড়বো না। এই অপমানের বদলা আমি নেবই। তার চোখের সামনে বারবার ভেসে ওঠে ফারিহার অসহায় মুখটা।
ফারিহা তার জন্য শেষ মুহূর্তেও লড়েছিল। সেই স্মৃতি ঈশানকে বাঁচিয়ে রাখে, তাকে শক্তি যোগায়। ফারিয়া আপা, আপনিও বিশ্বাস করেছিলেন যে আমি নির্দোষ। শুধু আপনি, আপনার জন্য হলেও আমাকে বাঁচতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। এই বস্তির অন্ধকার থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে। ঈশান চা বানাতে বানাতে তার ফেলে আসা দিনগুলোর কথা ভাবে, তার শৈশব, তার স্বপ্ন আর মন্ত্রীর বাড়ির সেই তিক্ত অভিজ্ঞতা। চোখের সামনে ভেসে ওঠে একের পর এক অপমানের চিত্র। ঈশান অন্যমনস্ক হয়ে চা বানাতে বানাতে বলে, মা বাবা মরে যাওয়ার পর ভেবেছিলাম অন্তত একটা ছাদ পেলাম, কিন্তু সেই ছাদটা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে এলো। মন্ত্রীর বাড়ি, সে তো জেলখানার থেকেও খারাপ ছিল। তার মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন সে প্রথম মন্ত্রীর বাড়িতে এসেছিল। ছোট ভীতু একটা ছেলে, যার চোখে ছিল শুধু বেঁচে থাকার আকুতি। ঈশান স্বগতিক্ত হাসি হেসে বলে, কিভাবে সেই লোকটা? জিসান আমাকে প্রতিদিন অপমান করত। এই চাকর, এই কাজের ছেলে, তুই একটা অনাথ, এই শব্দগুলোর জন্য আমার কানের মধ্যে এখনো বাজে। একবার তো খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছিল, কারণ আমার হাত লেগেছিল। সেই অপমানগুলো যেন এখনও তাজা। প্রতিটি অপমান তার মনে জেদ আরও বাড়িয়ে দেয়। ঈশান স্বগত রাগে দাঁত কিরমির করে বলে, সে মন্ত্রী সাহেব, তিনি তো সব জানতেন, দেখো না দেখার বান করতেন। তার ছেলে যা খুশি তাই করত, আর তিনি একটা কথাও বলতেন না। আর যখন আমার উপর মিথ্যা অপবাদ এলো, তখন তিনি একটা বারও আমাকে বিশ্বাস করলেন না। আমার সততার কোনো মূল্যই তার কাছে ছিল না। আমি সেদিনের কথা কোনোদিনও ভুলবো না। ঈশান বুঝতে পারে এই সমাজ আর এই ক্ষমতাশালী মানুষগুলো কতটা নিষ্ঠুর হতে পারে, কিন্তু এই তিক্ত অতীত তাকে আরও শক্তিশালী করে তোলে। এই অপমান, এই যন্ত্রণা আমাকে দুর্বল করবে না, বরং এটা আমাকে আরও শক্তিশালী করে তুলবে। আমি একদিন প্রমাণ করব আমি কে। আমি কোনো চাকর নই, আমি কোনো প্রতারক নই, আমি একজন মানুষ যার সম্মান আছে। বস্তির ভাঙা ঘরের ভেতর রাতের বেলায় বাইরে ঝিঝি পোকার ডাক। ঈশান চোখ বন্ধ করে। তার মনে ভেসে ওঠে ফারিহার মুখ, সেই একমাত্র মানুষ যে তাকে মানুষ হিসেবে দেখেছিল, যে তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছিল। ফারিহার ভালোবাসা আর সহানুভূতি যেন অন্ধকারে তার একমাত্র আলো। ফারিয়া আপা, আপনি এখন কেমন আছেন? আপনি কি আমার কথা মনে রেখেছেন, নাকি আমার মতো একজন কাজের ছেলেকে আপনিও ভুলে গেছেন? ফারিহার স্মৃতি তাকে শক্তি যোগায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে ফারিহার সম্মান আর ভালোবাসা সে ফিরিয়ে আনবে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আপনি একমাত্র মানুষ যিনি আমার পক্ষে দাঁড়িয়েছিলেন। আপনার জন্য হলেও আমাকে ফিরে আসতে হবে। আমি আপনার বিশ্বাস নষ্ট হতে দেব না। আপনার সম্মান আমি ফিরিয়ে দেব। ওদিকে ফারিহাও ঈশানের জন্য ভাবতে থাকে। বাড়িতে সে সারাক্ষণ বিষণ্ণ থাকে। ঈশানের অনুপস্থিতি তাকে কষ্ট দেয়। ফারিহা নিজের রুমে বসে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে স্বগত বলে, ঈশান, তুমি কোথায় আছো? কেমন আছো তুমি? কিভাবে আছো? রাতে খেয়েছো তো? তোমার শরীর কেমন লাগছে? আমি জানি তুমি নির্দোষ ছিলে। জিসান কেন এমন করলো? কেন ওকে এমন অপমান সহ্য করতে হলো? ইস, যদি আমি কিছু করতে পারতাম। ঈশান, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করি, তুমি যেন সর্বদাই হেফাজতে থাকো। ফারিহার মনে ঈশানের জন্য এক গভীর শূন্যতা কাজ করে। সে জিসানের ওপর ভীষণ ক্ষিপ্ত। ঈশানের স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। ফারিহা নিজের মনে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, জিসান, তোমার এই কাজের জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। তুমি একটা ভালো মানুষকে এভাবে কষ্ট দিলে। আমি জানি ঈশান কোথায় আছে, কিন্তু আমার বিশ্বাস ও একদিন ফিরে আসবে। ও ফিরে এসে নিজের সম্মান ফিরিয়ে আনবে। ফারিহা জানে না ঈশান কোথায় আছে, কিন্তু তার বিশ্বাস ঈশান একদিন ফিরবেই। সেই বিশ্বাসই ফারিহাকে বাঁচিয়ে রাখে। পরের দিন সকালে শহরের এক ব্যস্ত ফুটপাত। ঈশান এক কাপড়ের দোকানে কাজ খুঁজছে। ঈশান আর সাধারণ জীবন কাটাবে না। সে বস্তির এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে চায়। সে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করবে যাতে কেউ তাকে আর অবহেলা করতে না পারে, কেউ যেন তাকে কাজের ছেলে বা প্রতারক বলে ডাকতে না পারে। ঈশান মনে মনে হেঁটে যেতে যেতে বলে, এই ছোট ছোট কাজ করে আমার জীবন চলবে না। আমাকে বড় হতে হবে, অনেক বড়, এত বড় যে জিসান আর মন্ত্রীর মতো মানুষও আমার কাছে মাথা নত করবে। তার মনে প্রতিশোধের আগুন আরও তীব্র হয়, কিন্তু সেই আগুন শুধু ধ্বংসের নয়, সৃষ্টিরও। ঈশান কঠিন স্বরে নিজেকে উদ্দেশ্য করে বলে, আমি শুধু টাকা বানাবো না, আমি সম্মান অর্জন করব। আমি এমন কিছু করব যা দেখে ওরা অবাক হয়ে যাবে। ওরা বুঝবে যাকে ওরা পথের ধুলো ভেবেছিল সে আসলে কি হতে পারে।
সে জানে পথটা কঠিন, কিন্তু তার মনে ফারিহার প্রতিজ্ঞা আর অতীতের অপমান, এই দুটি বিষয় তাকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আমি একদিন ফিরে আসব, এই শহরেই ফিরব। আমার নিজের পরিচয়ে আমার সে হারানোর সম্মান, ফারিয়া সে বিশ্বাস, সব আমি ফিরিয়ে আনব। আমি আর অসহায় থাকব না। আমি নতুন করে আমার জীবন শুরু করব। আমি প্রমাণ করব ওরা ভুল ছিল। ঈশান শহরের ভিড়ে মিশে যায়, কিন্তু তার মনে এক নতুন সংকল্পের জন্ম হয়। সে আর পেছনে ফিরে তাকাবে না। তার চোখ এখন ভবিষ্যতের দিকে, যেখানে তার জন্য অপেক্ষা করছে এক নতুন অধ্যায়। 5 বছর পর ঢাকার একটি অভিজাত 5 তারা হোটেলের বিশাল হলরুম, এক জমকালো ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠান। চারিদিকে ঝলমলে আলো, স্যুট ব্লেজারে আবৃত উচ্চ পদস্থ ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। বছরের পর বছর পেরিয়ে গেছে, সে বস্তির ঈশান আজ আর সেই অসহায় কাজের ছেলেটি নেই। বহু পরিশ্রম, মেধা আর অদম্য জেদ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। সে এখন একজন প্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ী, যার নাম এখন রাজধানীর অর্থপাড়ায় শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। আজকের এই জমকালো পার্টিতে সে এসেছে এক নতুন রূপে, এক নতুন পরিচয়। আর এই পার্টিতেই তার জীবনে আসতে চলেছে এক অপ্রত্যাশিত মুহূর্ত। হলরুমের এক কোণে ফারিহা তার বান্ধবীদের সাথে কথা বলছে। সে আগের চেয়েও বেশি সুন্দরী হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও এক চাপা বিষণ্ণতা। ফারিহা বান্ধবী রাইসার সাথে কথা বলছে। রাইসা, তোর বাবা এত বড় একটা পার্টি দিচ্ছেন, আর আমার একদম ভালো লাগছে না। এই লোক দেখানো অনুষ্ঠানগুলো আমার কেন জানি ভালো লাগে না। রাইসা ফারিহার হাত ধরে বলে, আরে ধুর, তুই এখনও এমনও করছিস কেন? পুরনো কথা ভুলে যা। চল একটু ফ্রেশ হয়ে আসি। দেখ কত নামি দামি মানুষ এসেছে। ফারিহা যখন রাইসার সাথে কথা বলছিল, তখনই তার দৃষ্টি আটকে যায় প্রবেশ পথের দিকে। এক সুপুরুষ স্যুট পরা যুবক প্রবেশ করে। তার চাল চলন, তার আত্মবিশ্বাস যেন পুরো বলরুমের মনোযোগ কেড়ে নেয়। তার মুখটা কেমন যেন চেনা মনে হয়, কিন্তু ফারিহা কিছুতেই মেলাতে পারে না। ঈশান ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে এক দৃঢ়তা যা তাকে আগে থেকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। সে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়, যেন কিছু খুঁজছে। হঠাৎ তার চোখ ফারিহার ওপর আটকে যায়। তার মুখে এক সুপ্ত হাসি ফোটে। এদিকে ফারিহা মনে মনে বলে, কে এই লোকটা? এত আত্মবিশ্বাসী আর সুদর্শন, কেমন যেন চেরা চেরা লাগছে, কিন্তু কোথায় দেখেছি? না, মনে পড়ছে না। ঈশান ফারিহার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, তার পদক্ষেপগুলো মাপা, চোখে এক ঝলক রোম্যান্টিক আভা। ঈশান ফারিহার সামনে এসে দাঁড়ায়, তার মুখে এক রহস্যময় হাসি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে এখানে দেখে খুবই ভালো লাগছে। আশা করি আপনার সন্ধ্যাটা ভালো কাটছে। ফারিহা ঈশানের দিকে তাকায়, তার কণ্ঠস্বরের চমক। জি ভালো, ধন্যবাদ, কিন্তু আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। ঈশান একটু হাসে, তার চোখে ফারিহার গভীরে। চিনতে পারেননি? আমার তো মনে হচ্ছে আমি আপনাকে খুব ভালো করে চিনি, আর আপনাকে দেখে আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। ফারিহা ভ্রু কুঁচকে ঈশানের চোখের দিকে তাকিয়ে বলে, আমি নিশ্চিত আমি আপনাকে আগে কখনো দেখিনি। আপনি বোধহয় ভুল করেছেন, আর আপনার কথা বলার ভঙ্গিটা কেমন যেন। ঈশান আস্তে করে ফারিহার দিকে আরেকটু ঝোঁকে। আমি কখনো ভুল করি না ফারিয়া আপা, মানুষ চেনা আমার পেশার একটা অংশ। ফারিহা নামটা শুনে চমকে ওঠে, তার চোখ ঈশানের মুখের ওপর স্থির হয়। ফারিহা বলে, ফারিহা আপা, আপনি আমাকে এই নামে ডাকলেন কেন? আপনি কে? ফারিহার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। এই কণ্ঠস্বর, এই দৃষ্টি, সবই যেন পরিচিত, কিন্তু তার মস্তিষ্কের স্মৃতি তাকে প্রতারণা করে। সে যেন এক স্বপ্ন দেখছে, যা বাস্তব হতে পারে না। ঈশানের হাবভাব তাকে ভীষণভাবে চমকে দেয়। ফারিহার মনে হাজারো প্রশ্ন। ওই অচেনা সুদর্শন যুবকটি আমার নাম জানে কিভাবে? কেন আমাকে ফারিহা আপা বলে ডাকছে? ফারিহা আপা বলে তো ঈশানই ডাকতো আমাকে। ঈশান ফারিহার দ্বিধা বুঝতে পারে এবং তাকে এক কোণে নিয়ে যায়, যেখানে তারা একটু নির্জনে কথা বলতে পারে। ফারিহা আর্দ্র কণ্ঠে অধৈর্য হয়ে বলে, বলুন আপনি কে? আমার নাম কিভাবে জানেন? আর আমাকে ফারিহা আপা কেন বলছেন? আমি আপনাকে চিনি না। ঈশান শান্তভাবে ফারিহার চোখের দিকে গভীর দৃষ্টি রেখে বলে, আপনি সত্যি আমাকে চিনতে পারছেন না ফারিয়া আপা? আপনার এত কাছে ছিলাম আমি, তবুও।
কাজে আপনি কে? দয়া করে বলুন, আমার খুব অস্থির লাগছে। ঈশান একটু শ্বাস নেয়, তার কণ্ঠস্বর যেন অতীতের প্রতিধ্বনি। আমার নাম ঈশান, মন্দির বাড়িতে কাজ করতাম, মনে আছে? সেই ছোট ছেলেটা যাকে একদিন চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যাকে আপনি একমাত্র মানুষ হিসেবে দেখেছিলেন। ফারিহা চোখ বড় বড় হয়ে যায়, মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ঈশান, তুমি? এটা কি সত্যি? বিশ্বাস করতে পারছি না। তুমি তুমি এত বদলে গেছো। আমি আমি কোনোদিন কল্পনাও করিনি। ফারিহা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। যার জন্য সে এতদিন দুশ্চিন্তা করেছে, যাকে সে এক গরিব ও নির্যাতিত কাজের ছেলে হিসেবে চিনত, সেই ঈশান আজ এত সফল, এত আত্মবিশ্বাসী একজন ব্যবসায়ী। এই পরিবর্তন যেন অকল্পনীয়। তার চোখ জলে ভরে আসে। ফারিহা কাঁপা কাঁপা হাতে ঈশানের হাত ধরে বলে, ঈশান, তুমি সত্যি ফিরে এসেছো। আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতে পাবো না। আমি তোমার জন্য কত কেঁদেছি জানো? তুমি কোথায় ছিলে এত বছর? কিভাবে এত কিছু হলো? ঈশান ফারিহার হাতটা আলতো করে ধরে, তার চোখে এক নতুন ঝলক। অনেক কিছু করেছে ফারিয়া আপা, অনেক পথ ফাড়ি দিয়েছি, অনেক অপমান, অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আপনার সে বিশ্বাস, আপনার সে সহানুভূতি, সেটাই আমাকে শক্তি জুগিয়েছে। আমি বেঁচে ছিলাম আপনার জন্যই, আপনার প্রতিশ্রুতির জন্য। আমার প্রতিশ্রুতি? আমি তো শুধু তোমাকে পড়াশোনা করতে বলেছিলাম। ঈশান হালকা হাসি মুখে বলে, সেটাই তো, আপনার সেই ছোট্ট সহানুভূতি আমাকে এক নতুন জীবন দিয়েছে। আপনি সেদিন আমাকে মানুষ হিসেবে দেখেছিলেন যখন কেউ দেখেনি, আর আপনার জন্যই আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন ফিরে আসবো মাথা উঁচু করে। ফারিহা যেন বিশ্বাস করতে পারছে না তার সামনে দাঁড়িয়ে আছে সেই ঈশান, যাকে সে কখনো ফিরে আসার আশা করেনি। তার চোখে আনন্দাশ্রু আর মুখে এক রাশ বিস্ময়। এতদিন ধরে যে শূন্যতা অনুভব করছিল তা যেন ঈশানের উপস্থিতিতেই পূরণ হয়ে যায়। জিসান, যে কিনা এতদিন ফারিহাকে নিজের বলে দাবি করত, সেও পার্টিতে উপস্থিত। সে ঈশান আর ফারিহার এই ঘনিষ্ঠতা দূর থেকে লক্ষ্য করে। ঈশানের পোশাক, তার আত্মবিশ্বাস, তার ব্যক্তিত্ব সব কিছুই জিসানকে চমকে দেয়। তার চোখে মুখে বিস্ময় আর তার চেয়েও বেশি ঈর্ষা ফুটে ওঠে। জিসান নিজের বন্ধু সাফির সাথে কথা বলতে বলতে ঈশানের দিকে ইঙ্গিত করে। ওই লোকটাকে দেখছিস সাফি? ওকে এত ভাব দেখাচ্ছে যেন কোনো রাজা মহারাজা। সাফি ঈশানের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ দেখছি তো, নতুন কোনো বড় ব্যবসায়ী মনে হচ্ছে, নামকরা কেউ। ওর সাথে তো সবাই কথা বলতে চাইছে। জিসান ঈশানের দিকে আরও মনোযোগ দিয়ে তাকিয়ে হঠাৎ তার মুখটাই ফ্যাকাশে হয়ে যায়। দাঁড়া, এই মুখটা, এই চোখ দুটো, না এটা হতে পারে না, এটা অসম্ভব। কি বলছিস? চিনতে পারছিস না কি ওকে? জিসান কঠিন স্বরে যেন নিজের সাথে কথা বলছে। এটা এটা ঈশান, ওই চাকরটা। কিন্তু কিভাবে? ও কি করে এত বড় লোক হলো? ও তো বস্তির বাসিন্দা ছিল, ওকে তো আমি নিজের হাতে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। জিসানের মনে এক তীব্র ঈর্ষা জন্মায়। সে ঈশানের সাফল্যের পেছনে কোনো রহস্য আছে বলে সন্দেহ করে। সে জানে ঈশান এমন কিছু করে এতদূর আসতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো নোংরা খেলা আছে। এই হারামজাদা ও এত বড়লোক হলো কিভাবে? নিশ্চয়ই কোনো নোংরা ধান্দা আছে। ফারিহা কেন ওর সাথে কথা বলছে? ফারিহা তো আমার, আমি কিছুতেই ওকে ফারিহার কাছে ভিড়তে দেব না। তুই কি নিশ্চিত এটা ঈশান? যদিও ফিরে আসে তাহলে তো তোর বিপদ হতে পারে, তোরা যা করেছিলি। বিপদ? আমার কোনো বিপদ নেই। ও কি করবে? ও তো একটা কাজের ছেলে ছিল, নিশ্চয়ই কোনো ভুয়া কোম্পানি খুলেছে। আমি এর পেছনে লাগবই। আমি ওর আসল পরিচয় ফাঁস করে দেব। আমি ওকে দেখাবো কাজের ছেলে সারা জীবন কাজের ছেলেই থাকে। জিসানের মনে ঈশানের প্রতি ঘৃণা আর প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে ওঠে। সে ঈশানকে আবারও নিচু করার জন্য নতুন করে ফন্দি আঁটতে শুরু করে। তার চোখ এখন কেবল ঈশানের দিকে, আর তার মনে চলছে এক ভয়ানক খেলা। ঈশান ফারিহাকে তার ফিরে আসার কারণ জানায়, তার কণ্ঠে দৃঢ়তা আর চোখে ভবিষ্যতের স্বপ্ন। ফারিহা তার এই দৃঢ়তা দেখে মুগ্ধ হয়। তার মনে ঈশানের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরও বেড়ে যায়। ফারিহা ঈশানের দিকে তাকিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলে, ঈশান, তুমি যে ফিরে এসেছো এটা আমার কাছে অনেক। আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতে পাবো না, কিন্তু তুমি এখন একজন সফল ব্যবসায়ী। এটা যেন একটা অলৌকিক ঘটনা। ঈশান ফারিহার হাত ধরে দৃঢ় কণ্ঠে বলে,
এটা কোনো অলৌকিক ঘটনা নয় ফারিয়া আপা, এটা আমার প্রতিজ্ঞা ছিল। আপনার সেই দিনের বিশ্বাস আর জিসানের সেই অপমান, এটি আমাকে এতদূর নিয়ে এসেছে। আমি ফিরে এসেছি আমার অসম্মানের জবাব দিতে আর আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে। ফারিহা চোখে জল ঈশানের দিকে তাকিয়ে বলে, তুমি প্রতিশোধ নিতে এসেছো? প্রতিশোধ হয়তো, তবে শুধু প্রতিশোধ নয়, আমি এসেছি ওদের ভুল প্রমাণ করতে, ওদের দেখাতে যে একজন কাজের ছেলেও ইচ্ছে করলে আকাশ হতে পারে। আমি এসেছি আমার হারানোর সম্মান ফিরিয়ে আনতে আর নতুনভাবে সব কিছু শুরু করতে, একটা নতুন জীবন যেখানে আমাকে আর কেউ অপমান করতে পারবে না। ফারিহা চোখ মুছতে মুছতে বলে, আমি তোমার সাথে আছি ঈশান, আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি যা করেছো তা অবিশ্বাস্য। জানি আপা, আপনার এই বিশ্বাস আমার সবচেয়ে বড় শক্তি। আপনি সেদিন আমার পাশে দাঁড়িয়েছিলেন যখন কেউ ছিল না, আর আজ যখন আমি ফিরে এসেছি, আমি আপনার সেই বিশ্বাসের প্রতিদান দেব। এই শহরের প্রতিটি মানুষ জানবে আমি কে, আর জিসানকেও তার কাজের ফল ভোগ করতে হবে। ফারিহা ঈশানের এই দৃঢ়তা দেখে মুগ্ধ হয়। তার চোখে ঈশানের জন্য এক নতুন আবেগ সৃষ্টি হয়। সে অসহায় ছেলেটি আজ কত আত্মবিশ্বাসী, কত শক্তিশালী। ফারিহার মনে হয় ঈশান শুধু তার ত্রাণকর্তা নয়, তার স্বপ্ন পুরুষও বটে। তাদের এই পুনর্মিলন যেন এক নতুন গল্পের সূচনা করে। ফারিহা মনে মনে ঈশানের দিকে তাকিয়ে বলে, ঈশান, তুমি সত্যি ফিরে এসেছো। আমি জানি তুমি এবার সফল হবে, আর আমি তোমার পাশে থাকবো সব সময়। বলরুমের ঝলমলে আলোয় ঈশান আর ফারিহা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন আর হৃদয়ে এক দৃঢ় অঙ্গীকার। ঠিক তখনই অনুষ্ঠানের ঘোষক মঞ্চে আসেন, তার হাতে মাইক্রোফোন। পুরো বলরুমে পিনপতন নীরবতা নেমে আসে। জিসানের বুকে ধুকপুকানি শুরু হয়। ঘোষক উচ্চস্বরে ঘোষণা করে, সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আজকের এই মহৎ অনুষ্ঠানে মূল আয়োজক এবং আমাদের বিশেষ অতিথি, যার অদম্য প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমে আজকে আমাদের আয়োজন সম্ভব হয়েছে, সেই তরুণ উদ্যোক্তা আহমেদ কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান মিস্টার ঈশান আহমেদ। তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঘোষণা শুনে পুরো বলরুমে হাততালির ঝড় ওঠে। সবাই ঈশানের দিকে তাকায়। জিসানের চোখ কপালে উঠে যায়, তার মুখটা বিস্ময়ে ফ্যাকাশে হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম, আর সে? সাফি জিসানের হাত ধরে টেনে বলে, চুপ কর জিসান, সবাই তাকিয়ে আছে। ও সত্যি আহমেদ কর্পোরেশনের চেয়ারম্যান। ঈশান মৃদু হেসে ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে যায়। তার প্রতি পদক্ষেপে আত্মবিশ্বাস আর আভিজাত্য স্পষ্ট। ফারিহার চোখে তখন আনন্দশ্রু। সে গর্বে ঈশানের দিকে তাকিয়ে থাকে। ঈশান মঞ্চে উঠে, তার মুখমণ্ডল শান্ত, চোখে এক গভীর দ্যুতি। হাজারো মানুষের সামনে সে দাঁড়িয়েছে। জিসানের চোখ ঈশানের দিকেই স্থির। সে বিশ্বাসই করতে পারছে না এই সেই ঈশান যাকে সে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিল। ঈশান মাইক্রোফোনে দৃঢ় ও স্পষ্ট কণ্ঠে বলে, শুভ সন্ধ্যা উপস্থিত সুধীবৃন্দ। আজকের এই আয়োজনে আপনাদের সবার উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। ঈশান যখন কথা বলছিল তখন তার চোখ একবার জিসানের দিকে যায়। এক ঝলক হাসি ফুটে ওঠে তার মুখে। সেই হাসি যেন জিসানকে বিদ্ধ করে। জিসান সাফির দিকে তাকিয়ে বলে, ওর সাহস কত? ও কিভাবে এত আত্মবিশ্বাসের সাথে কথা বলছে? এই চাকরটা কি করে এত বড় হলো? আমি কিছুতেই মানতে পারছি না। ঈশান বক্তব্য চালিয়ে যায়, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি একটি স্বপ্ন পূরণের কথা বলতে চাই। একটি স্বপ্ন যা আমি বহু বছর আগে দেখেছিলাম। সেই স্বপ্ন ছিল নিজেকে প্রমাণ করার, সমাজের প্রতিটি স্তরে মানুষের জন্য কিছু করার। জিসান ঈশানের কথা বলার ভঙ্গি দেখে আরও স্তম্ভিত হয়ে যায়। তার মনে পড়ে ছোটবেলার ঈশানকে, যে সব সময় মাথা নিচু করে কথা বলতো। আজ এই ঈশান সম্পূর্ণ ভিন্ন। জিসান স্বগত রাগে কাঁপতে কাঁপতে বলে, ও আমাকে দেখছে, ওই হাসিটা দেখছিস? ও আমাকে অপমান করছে। এটা আমার সাথে হচ্ছে না, আমি ওকে দেখে নেব। ঈশান বক্তব্যের মাঝখানে এক মুহূর্ত থামে। আজ আমি এখানে দাঁড়িয়ে আমার ফেলে আসা দিনগুলোর কথা মনে করছি সেই মানুষদের কথা যারা আমাকে একসময় তুচ্ছ মনে করেছিল। কিন্তু আমি বিশ্বাস করি পরিশ্রম আর সততা থাকলে যে কোনো মানুষই তার স্বপ্ন পূরণ করতে পারে।
জিসানের মনে তখন ক্রোধ, ঈর্ষা আর হতাশার এক মিশ্র অনুভূতি। সে নিজেকে ধিক্কার জানাচ্ছে, কেন সেদিন ঈশানকে একেবারে শেষ করে দেয়নি। ঈশানের প্রতিটি কথা যেন জিসানের বুকে তীরের মতো বিচ্ছে। ফারিহা ঈশানের এই আত্মবিশ্বাসী রূপ দেখে মুগ্ধ। তার চোখে এক নতুন স্বপ্ন খেলা করছে। ঈশান বক্তব্য শেষ করে, ধন্যবাদ। সবাই দাঁড়িয়ে হাততালি দেয়। ফারিহা নিজেও দাঁড়িয়ে ঈশানকে অভিবাদন জানায়। জিসান তখনও রাগে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পার্টির 3 দিন পর ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁ। দিনের বেলায় জিসান তার কিছু ব্যবসায়ী বন্ধুর সাথে বসে আছে। তাদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ঈশানের উত্থান জিসানকে অস্থির করে তুলেছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার হাতে অপমানিত হওয়া সেই কাজের ছেলেটা আজ এত বড় ব্যবসায়ী। ঈর্ষার ক্রোধে অন্ধ হয়ে জিসান ঈশানকে ব্যবসায়িক দিক থেকে হারাতে মরিয়া হয়ে ওঠে। সে ঈশানের বিরুদ্ধে সব রকম নোংরা কৌশল অবলম্বন করতে শুরু করে। জিসান টেবিলের ওপর ঘুষি মেরে রাগে কাঁপতে কাঁপতে বলে, আমি কিছুতেই মানতে পারছি না ওই ঈশান নামের চাকরটা কিভাবে এত বড়লোক হলো। ও তো একটা বস্তির ছেলে ছিল। আমার বাবা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আজও আমার প্রতিদ্বন্দ্বী। এক বন্ধু আশঙ্কা নিয়ে বলে, কিন্তু জিসান আহমেদ কর্পোরেশন তো আজকাল সত্যিই খুব ভালো করছে। ওদের নতুন প্রজেক্টগুলো তো বেশ সফল হচ্ছে। ঈশান আহমেদকে সবাই বেশ সমীহ করে চলছে। জিসান ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলে, সমীহ? হ্যাঁ, ওসব লোক দেখানো। আমি জানি এর পেছনে কোনো নোংরা চাল আছে। ও নিশ্চয়ই কোনো অবৈধ কাজ করে এত টাকা কামাচ্ছে। আমি ওকে শেষ করে দেব। ওর সব ব্যবসা আমি ধ্বংস করে দেব। কিন্তু কিভাবে? ঈশান তো এখন অনেক শক্তিশালী, ওর নেটওয়ার্কও অনেক বড়। নেটওয়ার্ক? আমি ওর নেটওয়ার্ক ধুলোয় মিশিয়ে দেব। আমি ওর প্রতিটি প্রজেক্টে বাধা দেব। ওর সাপ্লাই চেইন নষ্ট করব। ওর ক্লায়েন্টদের আমার দিকে টেনে আনবো, এমনকি ওর কর্মীদেরও হাত করব। ওকে এমনভাবে ঘায়েল করব যেন ও আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। জিসান তার বন্ধুদের নিয়ে ঈশানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। ঈশানের প্রতিটি নতুন প্রজেক্টে সে বাধা সৃষ্টি করে। কখনো সরকারি অনুমতি পেতে দেরি করায়, কখনো সাপ্লায়ারদের ভয় দেখিয়ে, আবার কখনো ক্লায়েন্টদের ভুল তথ্য দিয়ে ঈশানকে বিপদে ফেলার চেষ্টা করে। জিসান ফোনে কথা বলছে, শোনো, ওই ঈশানের নতুন টেক্সটাইল প্রজেক্টটা যেন কোনোভাবে শুরু না হতে পারে। তোমরা সব রকম চেষ্টা করবে, প্রয়োজনে যত টাকা লাগে খরচ করবে। আমি চাই না ওর কোনো প্রজেক্ট সফল হোক। ওকে আবার আমি পথে বসাবো। এদিকে ঈশানও বুঝতে পারে তার প্রতিটি পদক্ষেপেই জিসান বাধা সৃষ্টি করেছে। তার ব্যবসায় একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু ঈশান দমে যায় না। সে জানে জিসান তাকে সহ্য করতে পারছে না। ঈশান তার অফিসের মিটিং রুমে তার ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, জিসান আহমেদ আমাদের প্রতিটি প্রজেক্টে বাধা দিচ্ছে, এটা স্পষ্ট। কিন্তু আমরা দমে যাব না। আমাদের আরও সতর্ক থাকতে হবে। প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে। ওদের প্রতিটি চালের জবাব দিতে হবে। ম্যানেজার চিন্তিত বলেন, স্যার, জিসান সাহেবের প্রভাব অনেক বেশি। উনি মন্ত্রীর ছেলে। আমাদের জন্য কাজটা কঠিন হবে। কঠিন হোক, কিন্তু অসম্ভব নয়। আমি জানি ঈশান তার বাবার ক্ষমতা ব্যবহার করেছে, কিন্তু আমি কোনো অবৈধ কাজ করব না। আমি আমার মেধা আর সততা দিয়ে ওকে হারাবো। আমি ওকে দেখাবো ক্ষমতা আর অর্থ দিয়ে সব কিছু কেনা যায় না। জিসানের প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ তীব্র হতে থাকে। সে ঈশানকে আর্থিকভাবে দুর্বল করার জন্য সব রকম চেষ্টা করে। তার লক্ষ্য একটাই, ঈশানকে আবারও সেই বস্তির জীবনে ঠেলে দেয়া। জিসান মনে মনে বলে, আমি তোকে আবার সেই বস্তির জীবনে ফিরিয়ে নিয়ে যাব ঈশান। যেখানে তোর জায়গা সেখানেই তুই থাকবি। তুই কোনোদিন আমার সমান হতে পারবি না। জিসানের ষড়যন্ত্র যখন ঈশানকে ঘিরে ধরেছে, তখন ফারিহা তার পাশে এসে দাঁড়ায়। সে ঈশানকে জিসানের প্রতিটি চাল সম্পর্কে সতর্ক করে দেয়। তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়, যা ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন করে। ফারিহা ঈশানের পাশে বসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, ঈশান, তুমি কি জানো জিসান তোমার বিরুদ্ধে কি করেছে? ও তোমার নতুন টেক্সটাইল প্রজেক্ট লাইসেন্স আটকে দিয়েছে, আর তোমার সাপ্লায়ারদের হুমকিও দিয়েছে। ঈশান ফারিহার দিকে তাকিয়ে মৃদু হেসে, জানি ফারিয়া আপা, আমি সব জানি। জিসান আমাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে।
কিন্তু আমি ভয় পাই না। ভয় পাও না, কিন্তু আমি তো ভয় পাচ্ছি। ও খুব বিপজ্জনক। ও তোমার ক্ষতি করতে পারে। ওর বাবা মন্ত্রী, ওর ক্ষমতা অনেক। ঈশান ফারিহার হাতের ওপর নিজের হাত রেখে বলল, জানি আপা আমি, কিন্তু আপনি যখন আমার পাশে আছেন তখন আমি কোনো কিছুই ভয় পাই না। আপনার বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আপনি আমার প্রেরণা। ফারিহা ঈশানকে জিসানের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে তথ্য দেয়। সে মন্ত্রীর বাড়িতে থেকে জিসানের গতিবিধি লক্ষ্য করে এবং ঈশানকে সতর্ক করে। তাদের এই গোপন যোগাযোগ তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। ঈশান, জিসান আজ রাতে এক জায়গায় একটা মিটিং করবে। মনে হচ্ছে ওরা তোমার নতুন প্রজেক্ট নিয়ে কোনো বড়সড় ষড়যন্ত্র করছে। তুমি সাবধানে থেকো। ধন্যবাদ ফারিয়া আপা, আপনি আমার জন্য এত কিছু করেছেন। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ফারিহা মৃদু হেসে বলে, ঋণ কিসের? তুমি তো আমার বন্ধু। আর আমি চাই তুমি আরও সফল হও। তোমার পাশে আমি সবসময় আছি। তাদের এই কথোপকথনগুলো শুধু তথ্য আদান প্রদান নয়, বরং তাদের মনের গভীরের অনুভূতিগুলোকে প্রকাশ করে। ঈশান ফারিহার প্রতি তার ভালোবাসা অনুভব করে, আর ফারিহা ঈশানের প্রতি তার আকর্ষণকে অস্বীকার করতে পারে না। ফারিয়া আপা, আপনি শুধু আমার পাশে নেই, আপনি আমার ভেতরেও আছেন। আপনার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। আপনার জন্য হলেও আমাকে জিততে হবে। ঈশান, তুমি এত শক্তিশালী, এত ধীর। তোমার এই লড়াই, আমি তোমার পাশে থাকবো। আমি চাই তুমি সফল হও, তোমার স্বপ্ন পূরণ হোক। জিসানের ষড়যন্ত্রের মুখে ফারিহার সমর্থন ঈশানের জন্য এক নতুন শক্তি হয়ে দাঁড়ায়। তাদের সম্পর্ক কেবল বন্ধুত্ব নয়, বরং ভালোবাসার এক গভীর বন্ধনে আবদ্ধ হয়। ঈশানের বিলাসবহুল অফিস। রাতের বেলা ঈশান তার কম্পিউটার নিয়ে কাজ করছে। সে শুধু জিসানের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতাকেই মোকাবেলা করছিল না, সে জিসানের গোপন কার্যকলাপ সম্পর্কেও তদন্ত শুরু করে। তার মনে প্রতিশোধের পাশাপাশি একটি রহস্যের জটও খুলে যায়। সে জানতে পারে জিসান শুধু তার বিরুদ্ধে নয়, দেশের বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধেও নানা অবৈধ কাজ করছে। ঈশান কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে তার সহকারীকে উদ্দেশ্য করে বলে, দেখুন এই ডেটাগুলো কি বলছে। জিসান আহমেদ শুধু আমাদের ক্ষতি করছে না, সে দেশের আরও অনেক বড় বড় কোম্পানির বিরুদ্ধেও একই ধরনের অবৈধ কাজ করছে। এই কোম্পানিটা ওদের সাপ্লাই চেইন নষ্ট করা হয়েছে, আর এই প্রজেক্টটা এটা তো সম্পূর্ণ অবৈধভাবে বাতিল করা হয়েছে। সহকারী আশ্চর্য হয়ে বলে, স্যার, এটা তো খুবই গুরুতর ব্যাপার। জিসান সাহেব কি তাহলে শুধু আপনার ব্যক্তিগত শত্রুতা করছে, না সে একটা বড় সিন্ডিকেটের অংশ? ঠিক ধরেছেন। আমার মনে হচ্ছে জিসান একা এই কাজ করছে না, এর পেছনে আরও বড় কোনো হাত আছে। এই যে দেখুন এই ব্যাংক লেনদেনগুলো, এগুলো সব সন্দেহজনক। এত টাকা কোথা থেকে আসছে? ঈশান তার নিজস্ব গোয়েন্দা দল দিয়ে জিসানের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে। সে জানতে পারে জিসান বিভিন্ন অবৈধ চুক্তি, চাঁদাবাজি এবং সরকারি টেন্ডার ম্যানিপুলেশনের সাথে জড়িত। এই তথ্যগুলো ঈশানকে হতবাক করে দেয়। ঈশান ফোনে তার গোয়েন্দার সাথে কথা বলে। কি খবর? জিসান আজ কোথায় ছিল? কার কার সাথে দেখা করেছে? প্রতিটি তথ্য আমার চাই, কোনো কিছু যেন বাদ না যায়। স্যার, জিসান সাহেব আজ সকালে একজন বিদেশি ব্যবসায়ীর সাথে দেখা করেছেন। মনে হচ্ছে কোনো বড় ডিল হচ্ছে। আর তার কিছু ব্যাংক অ্যাকাউন্টও আমরা ট্যাগ করেছি, যেখানে প্রচুর সন্দেহজনক লেনদেন হচ্ছে। ঈশান বুঝতে পারে জিসান শুধু তার ব্যক্তিগত শত্রু নয়, সে দেশের অর্থনীতি এবং আইনের জন্য হুমকি। তার প্রতিশোধের লক্ষ্য এবার আরও বড় হয়। ঈশান স্বগত রাগে ফুঁসতে ফুঁসতে বৃত্ত। জিসান, তুই শুধু আমার জীবন নষ্ট করিসনি, তুই দেশেরও ক্ষতি করেছিস। তোর অবৈধ সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। তুই আমার প্রতিশোধের যোগ্য। সে শুধু জিসানকে হারাবে না, তার অবৈধ সাম্রাজ্যকেও গুড়িয়ে দেবে। 2 দিন পর ঈশানের অফিস। গভীর রাত। ঈশান একা বসে আছে, তার সামনে কম্পিউটারে জিসানের অবৈধ কার্যকলাপের ডেটা। ঈশান এবার শুধু প্রতিশোধ নয়, জিসানের অবৈধ সাম্রাজ্যকে ধ্বংস করার পরিকল্পনা করে। সে জানতে পারে এই অবৈধ কাজের সাথে মন্ত্রীরও সরাসরি যোগাযোগ আছে। এই তথ্য ঈশানকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। এতদিন ভেবেছিলাম জিসান শুধু আমার ব্যক্তিগত শত্রু, কিন্তু এখন দেখছি সে দেশের শত্রু। আর তার বাবা মন্ত্রী সাহেব, তিনিও এই সব অবৈধ কাজের সাথে জড়িত। এটা তো কল্পনার বাইরে। ঈশান মন্ত্রীর কিছু গোপন ব্যাংক অ্যাকাউন্ট এবং অবৈধ লেনদেনের প্রমাণ খুঁজে পায়।
এই প্রমাণগুলো মন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য মারাত্মক হুমকি। ঈশান ফোনে ফারিহার সাথে কথা বলে। ফারিয়া আপা, আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। জিসান শুধু অবৈধ কাজ করছে না, তার বাবা মন্ত্রী সাহেবও এই সবের সাথে জড়িত। আমি তাদের কিছু গোপন ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছি। কি বলছো তুমি? উনিও জড়িত? এটা হতে পারে না, উনি তো ভালো মানুষ ছিল, এমন কাজ করতে পারেন না উনি। আপা, প্রমাণগুলো আমার কাছে আছে, আমি আপনাকে দেখাতে পারি। জিসানের বাবা মন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে জিসানকে এইসব অবৈধ কাজ করতে সাহায্য করেছেন। দেশের অনেক বড় বড় প্রজেক্টে তারা দুর্নীতি করছে।